বলবো ম্যাম? হ্যাঁ, শুরু করো। নমস্কার ম্যাম, আমি দুর্গাপুর গভর্নমেন্ট কলেজে 6th সেমিস্টারের স্টুডেন্ট বলছি। আমার নাম ঋতিকা। আজকে আমার বলার টপিকটি হলো সূত্রকারের যুগ বা সময়কাল দর্শন চর্চা। ভূমিকা: সূত্রকারের যুগ। সূত্র শব্দটির প্রচলিত অর্থ হলো সুতা, কিন্তু সূত্র দর্শনের শব্দটিকে আক্ষরিক অর্থে প্রয়োগ না করে রূপক অর্থে প্রয়োগ করা হয়েছে। প্রত্যক্ষভাবে অথবা পরোক্ষভাবে বেদ ও ঔপনিবেশিকদের কেন্দ্র করে একে একে 6টি সূত্র দর্শনের আবির্ভাব ঘটে, যথা সাক্ষ্য, যোগ, ন্যায়, বৈশেষিক, মীমাংসা ও বেদান্ত। এই 6টি সূত্র দর্শনকে ষোড়দর্শনও বলা হয়। এসব সূত্র দর্শনের ক্রম বিকাশে আবার 3টি স্তর বা পর্যায় লক্ষ্য করা যায়। সেগুলি হলো সূত্র, ভাষ্য ও টিকা। দর্শন চর্চা: মানুষের জীবনে 3টি পরম আদর্শ হচ্ছে সত্য, শিব ও সুন্দর। এই 3টিকে কেন্দ্র করে দর্শনের 3টি শাখা গড়ে উঠেছে। দর্শন শব্দটির উৎস হলো দৃশ ধাতু। দৃশ ধাতুর সাথে অনটল প্রত্যয় যোগ করে দর্শন শব্দটির উৎস ঘটেছে। সূত্রকারের যুগ: সূত্র শব্দটির প্রচলিত অর্থ হলো সুতা, কিন্তু সূত্র দর্শনে সূত্র শব্দটিকে আক্ষরিক অর্থে প্রয়োগ না করে রূপক অর্থে প্রয়োগ করা হয়েছে। স্মৃতি সহায়ক বাক্য এই অর্থে ব্যবহৃত হয়েছে। সুতো দিয়ে যেমন বিভিন্ন ফুলকে গণ্ডিবদ্ধ করে একটি মালা সৃজন করা যায়, তেমনি এই সূত্র অর্থাৎ স্মৃতি সহায়ক বাক্য দ্বারা দর্শনের জটিল তত্ত্ব সমূহকে গণ্ডিবদ্ধ করা হয়েছে। সুদূর অতীতে কোনো গ্রন্থ ও রচনার রীতি ছিল না। তখন মুনি-ঋষিরা অতি সংক্ষিপ্ত বাক্যের মাধ্যমে শিষ্যদের বিভিন্ন দর্শনের সমস্যার সমাধান সম্পর্কে, সম্ভাব্য আপত্তির নিরাশ সম্পর্কে শিক্ষা দিতেন, যাতে শিষ্যদের পক্ষে এইসব জটিল বিষয়ের বাক্যের মাধ্যমে মনে রাখতে সম্ভব হতে পারে। মৌখিক শিক্ষা প্রচলিত থাকার জন্য স্মৃতি সহায়ক বাক্যের মাধ্যমে মনে রাখা সম্ভব হতে পারত। মৌখিক শিক্ষার প্রচলিত থাকার জন্যই স্মৃতি সহায়ক বাক্যের অর্থাৎ সূত্রের প্রয়োজন হয়। ষোড়শ দর্শনের প্রতিটি দর্শন এজন্য সূত্রকারের প্রকাশ পেয়েছে। মূল সূত্রের রচনাগুলি উল্লেখ করা হলো: 1. সাক্ষ্য দর্শনের মূল রচনা কপিলের সাংখ্যসূত্র। 2. যোগ দর্শনের মূল রচনা পতঞ্জলির যোগসূত্র। 3. ন্যায় দর্শনের মূল রচনা গৌতমের ন্যায়সূত্র। 4. বৈশেষিক দর্শনের মূল রচনা অনাদের বৈশেষিক সূত্র। 5. মীমাংসা দর্শনের মূল সূত্র জৈমিনীর মীমাংসা সূত্র। এবং 6. বেদান্ত দর্শনের মূল রচনা বাদরায়ণ এর ব্রহ্মসূত্র। সূত্র রচনার পরিবর্তন পর্যায় হচ্ছে ভাষ্য রচনা। সূত্রগুলির অতি সংক্ষিপ্ত থাকায় তাদের অর্থ স্পষ্ট ও সহজবদ্ধ ছিল না। অস্পষ্টতার জন্য অনেক সূত্র ভিন্ন ভিন্ন অর্থে এবং কি পরস্পর বিরোধী সম্পর্কে ব্যাখ্যা করা হয়। এজন্য সূত্রগুলিকে সঠিক অর্থে নির্ণয় করে অপেক্ষাকৃতভাবে বিস্তারিত ভাষ্য রচনা করা হয়। কোনো কোনো সূত্র দর্শনে আবার একাধিক ভাষ্য রচিত হয়। দর্শন চর্চা: দর্শন শব্দটির উৎস দৃশ ধাতু। দৃশ ধাতুর সাথে অনন্তর প্রত্যয় যোগ করে দর্শন শব্দটির উৎপত্তি ঘটেছে। দৃশ ধাতুর অর্থ হলো দেখা। এই দেখা শব্দটি সাধারণত অর্থ হলো চরম চক্ষুতে দেখা। সাধারণ অর্থে তাই দর্শন বলতে মূলত চোখের দেখাই বোঝায়। চারবাক দর্শনের ভারতীয় দর্শন পরিমণ্ডলের এক নজিরবিহীন ব্যক্তিত্ব ও চারবাক যেমন আস্তিক দর্শনের ঘোরতর বিরোধী, তেমনি নাস্তিক, জৈন ও বৌদ্ধ দর্শনের ঘোরতর বিরোধী। চারবাক যেমন বেদ বিরোধী, নাস্তিক, জৈন ও বৌদ্ধ দর্শনের প্রতিবাদ স্বরূপ চারবাক তেমনি আধ্যাত্মবাদ বিরোধী। বেদ ঔপনিবেশিক এর প্রভাব আচ্ছন্ন ভারতের মাটিতে কিভাবে ঘোরতর নাস্তিক চারবাক দর্শনের উদ্ভব হতে পারে এবং কিভাবে তা লৌকিক দর্শনের পরিণত হতে পারে, তা অনুসন্ধিত মানুষের কাছে এক গভীর নিচে জানায়।